তারপরে থেকে যা পুরা ভাইয়ারা আপনারা আমার বলতে পারেন আমি একটা মেয়ে মানুষ, আমি যে কত পরিশ্রম করছি 2018 থেকে 2025 চলতেছে, কিন্তু ওই মানুষটা আমার ইনকামের টাকা বিদেশে খাইতে পারে নাই। আপনারা যখন আমারে গালি দেন, আপনারা যখন বলেন টাকার জন্য আর কত নিচে নামবি, আমি হাসি। টাকাই সব রে আপুরা ভাইয়ারা, টাকা না থাকলে আমি ওই বাপের ওই মেয়ে, আজকে আমি সব আছে। দর্শক, আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। দর্শক, ভাইরাল ফুল বিক্রেতা রিয়া মনির একটা নতুন দোকান হয়েছে, আপনারা সকলে অবগত রয়েছেন। সে এখন ভালো ভালো খাচ্ছে, ভালো ভালো ফুটতেছে, ব্রাইডাল শুটে তাকে দেখা যাচ্ছে, সে শুট করতেছে, বিভিন্ন পণ্যের প্রমোশন করতেছে। তাকে আবার নানান কোম্পানি বা নানান পণ্য বিক্রেতারা হচ্ছে যে তাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতেছে। তো রিয়া মনির লাইফস্টাইল এক কথায় ধরতে গেলে পুরো চেঞ্জ হয়ে গেছে। আর এই সবকিছু সম্ভব হয়েছে রেহানা রাখি আপার কারণে। তারপরেও একদল রেহানা রাফি আপার বিরুদ্ধে নাকি উঠে পড়ে লেগে গেছে, তারা এখনো রেহানা রাখি আপাকে নাকি সহ্য করতে পারছে না। তো এই বিষয়টিতে আমরা একটি ভিডিও রেখেছি আপনাদের জন্য, শুরুতে কিছুটা দেখিয়েছি, এখন বাকি অংশ দেখাবো, সঙ্গেই থাকবেন। হঠাৎ করে আব্বার জন্য খুব খারাপ লাগতেছে। আপনাদের লগে তো আমি সুখ দুঃখ হাসি কান্না, আমার আপদ বিপদ, আপনারা আমার একটা পরিবার, সবকিছুই কম বেশি শেয়ার করি। কিন্তু হ্যাঁ, নিজের ব্যক্তিত্ব অনেক কিছুই বলি না, শেয়ার করি না। এই কথাটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনাদের সাথে কোনো না কোনো সময় শেয়ার করব। আমার আব্বা 17 বছর প্রবাস জীবন কাটাইছে সৌদি আরবে। আমার জন্মের পরে আমার আব্বা বিদেশ চলে যায়। এত ভালো মানুষ, কোনো সন্তান যদি দেখেন তার বাবা মাকে বলে এত ভালো মানুষ, তার মানে সেই বাবা মা আসলেই ভালো মানুষ ছিল। আমার আব্বা এত ভালো মানুষ ছিল, আমার আব্বা এত সরল সোজা ছিল, কিন্তু দুরন্ত মেজাজি ছিল, অনেক মেজাজি ছিল, অনেক রাগ ছিল। কিন্তু আমার আব্বা কোনোদিন কারো একটা কাঁচা ঢাইলে ফা দেয় নাই। আমার আব্বা কোনো দিন কারো ক্ষতি করে নাই। আমি সন্তান হয়ে বলতেছি, আমার আব্বা কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই। কিন্তু আমার আব্বার অনেক রাগ ছিল। আমার আব্বা খুব আল্লাহ দিয়ে অভিমানী কিছু রাগ থাকেন, এটা আমার দাদুরও ছিল। কিন্তু আমার আব্বা সহজে কারো ক্ষতি করে নাই, আমি দেখিনি আমার এই বয়সে। আমার আব্বা, আমি এই দেশে আসার আগে আমার আব্বা প্যারালাইসিসে, আমার আব্বার হাতে একটু সমস্যা দেখা দিছিল। তো আমার সব ফুপুরা আল্লাহ দিলে অনেক বড় লোক, বড় বড় জায়গায় আমার ফুপুদের বিয়ে হয়েছে, ফুফাতো বোনদের বিয়ে হয়েছে। আমার নানার বাড়ির সবাই কম বেশি আমেরিকা কানাডা থাকে। তো আমরা খুবই মধ্যবিত্ত আমরা। আব্বা অসুস্থ হয়ে যাওয়ার পরে আব্বার একটা দুর্বল, এটা হয়তো বা কম বেশি সবারই হয়, আমার বাবারও হয়েছে। সেটা হয়েছে আমার বাবা আমার ফুফাতো বোনদের কাছে ফোন কইরা টাকা চাইতো। তারপরে আমার মামারে ফোন দিত। তো এই বিষয়টা আমি ফ্রান্সে আসার পরে বেশি হয়েছে। এটা থাকে না, ছোট মানুষের মতো হয়ে যায় মরার আগে দিয়ে। তো সামাও আমার যে কোনো একজন ফুফাতো বোন এরকম ভোরে আমাকে ফোন দিছে আমেরিকা থেকে। ফোন দিয়ে আমি তো ভয় পেয়েছি। আজকে কথাটা বলতেছি, এটা 2018-এর কথা, এখন 2025। ফোন দিছে। তো ফোন দেওয়ার পর আমি বললাম, আপা ঠিক আছেন? এত রাত ভোরে আপনি আমার ফোন দিলেন। পরে বলে, হ্যাঁ ঠিক আছি, মামা ফোন দিছিল। উনি আমার ভিডিও দেখলে আই ডোন্ট কেয়ার, আমার যেগুলা মামা ফোন দিছিল, মামা আমতাম। আমি বললাম, বাবা আমি তো বুঝে ফেলছি বাবা ফোন দিছিল। আহারে বাবা, পরবর্তীতে বললো মামা ফোন দিয়ে বলতেছে মামার জন্য যেন আমি কিছু টাকা পাঠাই, হুদা কামে পকেটের মধ্যে টিয়ালে বইয়া থাকবো। এটা কোন ধরনের রোগ দেখা দিছে কে জানে। তা আমার মা ফুফাতো বোন আমাকে বলার পর আমার খুব মেজাজ গরম হয়েছে। আমার আত্মসম্মান বোধে লাগছে যে আব্বা এগুলা কেন করে। আবার আমার আব্বা আমার খুব ভয় পাইতো, খুবই ভয় পাইতো। জানে যে আমার মাইয়া যদি এগুলো শুনে বা আমি যদি এমন কিছু করি, আমার আব্বা আমার মেজো মেয়ে খুব মনে কষ্ট পাবে। আমি একদম আমার ফুফাতো বোনের 2টা কথা বলছি যে, আপা আমার আব্বা তো অনেক বছর বিদেশ ছিল,
আমার আব্বা যখন বিদেশ থেকে চলে আসতো কত জিনিস আনতো। আমার আব্বা তো আপনাদের সবাইকে ভাগ করে দিত। এটা তো আপনারই মামা, হয়তো বা ভুলে, বা আব্বা তো অসুস্থ, আপনার কাছে চাইছে, আপনি এটা আমাকে ফোন করে বলতে হয়। আর অ্যামাউন্টটাও তো অনেক বেশি না, তখন আমি ইউটিউবিং ফেসবুকিং কিচ্ছু করি না, মাত্র আমি ফ্রান্সে আসছি। তো অ্যামাউন্টটা তো বেশি না পা, একটা KFC বা একটা পিৎজা খেলে অ্যামাউন্টটা বাংলা টাকায় কাভার করে। ঠিক আছে আফা, আমার আব্বা কোনোদিন আর আপনাকে ফোন দিবে না। এরপরে আমি ফোনটা কাইটে আমি আমার ফুফাতো বোনটা একদম সেই দিনে ব্লগ মারছি, আজ অব্দি ওই ব্লগ উঠাই নাই, কথাও বলে নেই। আমি পরে আমার আরও কিছু ফুফাতো বোনের সাথে আমার কেমিস্ট্রি ভালো, তাদেরকে ফোন দিয়ে বললাম, আমার আরও ফুপুদেরকে ফোন দিয়ে বললাম, দেশে ফোন দিয়ে আব্বারে কিচ্ছু বলি নাই, শুধু বলছি আমি দরকার হলে এখানে রক্ত বেচে আপনার লাগে আমি টাকা পাঠাবো। তারপরও আমাদের কোনো আত্মীয় স্বজনের কাছে, আসলে ভাগ্নির কাছে তো মামারা আবদার করেই চায়। আব্বা হয়তো বা সেই কারণে চাইছে, আব্বা তো রাস্তার লোকের কাছে চায় নাই, আব্বা তো যাকে চিনে না তার কাছে চায় নাই। তারপরে থেকে যা পুরা ভাইয়ারা আপনারা আমার বলতে পারেন, আমি একটা মেয়ে মানুষ, আমি যে কত পরিশ্রম করছি 2018 থেকে 2025 চলতেছে, কিন্তু ওই মানুষটা আমার ইনকামের টাকা বিদেশে খাইতে পারে নাই, বাংলাদেশে আলহামদুলিল্লাহ খাইছে, কিন্তু আমি যে বিদেশে ইনকাম করছি সে টাকা আমার বাবা খাইয়ে যেতে পারে নাই। আজকে যখন এই ছবিটা পোস্ট করছি না, আপনারা যখন আমারে গালি দেন, আপনারা যখন বলেন টাকার জন্য আর কত নিচে নামবি, আমি হাসি। টাকাই সব রে আপুরা ভাইয়ারা, টাকা না থাকলে দুনিয়াতে, এই দুনিয়াতে আপনার নাই সম্মান, আপনার নাই কোনো কিছু। টাকা না থাকলে আপনার যে জিনিসটা খান সেই জিনিসটা খাওয়ারও আপনার ক্ষমতা থাকবে না কেনার। আমি ওই বাপের ওই মেয়ে, কিন্তু আজকে আমি সব আছে, কিন্তু আমার বাবা নাই। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, আসলে যে যাই বলুক, রেহানা আফা আমার কাছে মনে হয় না যে তিনি মন থেকে রাখিকে সহযোগিতা করেছেন বা মন থেকে তিনি রাখির জন্য কিছু, রিয়ামনির জন্য কিছু করেছেন। তো তিনি আসলে তাকে নিয়ে 20 টাকা যে দেয়নি, তাকে নিয়ে যে মানুষ যেভাবে ট্রোল করছে, আলোচনা করছে, সমালোচনা করছে, তিনি শুধুমাত্র সেটি গোছানোর জন্যই এই রিয়ামনির পাশে দাঁড়িয়েছেন। রিয়ামনিকে মোবাইল ফোন কিনে দিয়েছেন, তার সঙ্গে লাইভ করেছেন, নগদ কিছু টাকা দিয়েছেন। তিনি তো চাইলে রিয়ামনিকে একটা ফুলের দোকান দিতে পারতো, কিন্তু তিনি তো সেটি করে দেননি। তিনি তো চাইলে রিয়ামনির বাবাকে একটা স্থায়ী ব্যবসার ব্যবস্থা করে দিতে পারতো, কিন্তু তিনি তো সেটি দেননি। আসলে নোয়াখালীর মানুষ রেহানা রাখি আফা, তার মায়ের বুঝতে হইলে, তার ব্রেনের যে একটা মায়ের, সেটা বুঝতে হলে আপনাকে রগে রগে হাঁটতে হবে। আপনি যদি ঢালে ঢালে হাঁটেন তাহলে রেহানা রাখি হাঁটবে পাতায় পাতায়, বুঝছেন? খুব সিরিয়াস, খুব ডেঞ্জারাস একটা মেয়ে। আপনি তাকে খুব সহজে আপনি তাকে কাবু করতে পারবেন না। সুতরাং রেহানা রাখি আপার পিছনে কথা বলে কোনো লাভ নাই। এই মহিলা আসলে একটু লজ্জা শরম কমই আমার মনে হয়। আপনারা যতই তার পক্ষে সাফাই গান না কেন, আমি কখনো তার পক্ষে সাফাই গাবো না, কারণ ব্যক্তিগতভাবে ভাল লাগে না তার কথাবার্তা, আচার আচরণ ইত্যাদি আমার কাছে ভাল লাগে না। এরা আসলে টাকার পিছনে দৌড়ায়। এরা ক্যামেরার সামনে একরকম, আর ক্যামেরার পিছনে এদের চরিত্রটা, আচার আচরণটা আরেক রকম থাকে, বুঝছেন? এই মিডিয়া জগতের মানুষ বেশিরভাগই, আমি সবাইকে বলবো না, বেশিরভাগই মানুষ হচ্ছে এরকম। তো রেহানা রাখির উদ্দেশ্য যত যাই থাকুক না কেন, ভালো থাকুক খারাপ থাকুক, সে অবশ্যই আল্লাহর দরবারে এটার কৈফিয়ত দিতে হবে, বিচার দিতে হবে। সে যদি মেয়েটাকে ঠকায়, মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করে, তাকে যদি নর্তকী বানানোর উদ্দেশ্য থাকে, সেটির বিষয়ে আল্লাহর কাছে অবশ্যই তাকে জবাব দিতে হবে। কোনো ছাড় পাবে না সেদিন। দর্শক, এই বিষয়ে আপনাদের মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।